আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিদ শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে জানালেন আলী রিয়াজ। আগামী সপ্তাহে সব পক্ষের সঙ্গে আলোচনার পর স্বাক্ষর। শত আন্দোলন, ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ সামলে বছর পূর্ণ করল ইউনূস সরকার। সাফল্যের পাল্লায় ভারী দাবি নীতি নির্ধারকদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি। সুষ্ঠু নির্বাচনী পারে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমমনা দলের নেতাদের সাথে বৈঠকে তারেক রহমান। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। আগামীকাল 10ম জাতীয় সম্মেলন ডেকেছেন জিএম কাদের বিরোধীরা। সরকারের ইন্ধন রয়েছে দাবি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এবং পেশাদারিত্বে কাল হয়ে দাঁড়ালো গাজীপুরের সাংবাদিক তুহিনের। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, 20-25 জনকে আসামি করে মামলা, বিচারের দাবিতে বিক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2-1 দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এই নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ সহ সব পক্ষের সঙ্গে আলোচনার পর সনদের স্বাক্ষরের দিন ঠিক করা হবে বলে জানান তিনি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা খুবই অল্প সময়ের হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। পৃথিবীর ইতিহাসের অন্যতম গণ অভ্যুত্থানের পর জুলাই জাতীয় সনদ প্রণয়নে প্রায় 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্রের মৌলিক সংস্কার আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হলো তা নিয়েই এই সংবাদ সম্মেলন। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐক্যমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর নমনীয় ও আন্তরিক মনোভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদের। যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন আর দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে দলগুলোর ঐক্যমত্যে উপনীত হওয়ার বিষয়ে তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট সহ একটা পর্যায়ে পৌঁছেছে কমিশন। কয়েকদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার বিষয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই ঠিক হবে স্বাক্ষরের দিন। ওই জায়গায় উপনীত হতে পেরেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময় 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেন্ট। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য কোনো রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, শুধুমাত্র সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ফ্যাসিবাদ ফিরে আসা রোধ করবে। একটা সুষ্ঠু নির্বাচন যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি, সেদিক থেকে আমরা আশাবাদী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
একের পর এক আন্দোলন, ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে 1 বছর পূর্ণ করল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কার, গণহত্যা বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও সমাজের বৈষম্য দূর করা সহ আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে 8 আগস্ট যাত্রা শুরু করে এই সরকার। তবে 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক দেখছেন বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কাঙ্ক্ষিত মানের নয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার সঠিক পথে ছিল না বলে মত তাদের। তবে সরকারের নীতি নির্ধারকদের দাবি, অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরানো সরকারের বড় সাফল্য। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা বিতাড়িত হওয়ার 3 দিন পর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, এই 3 কাজকে সামনে রেখে চলে সরকারের কর্মযজ্ঞ। তবে শুরুতেই নানা দাবি দাওয়ার আন্দোলন সামাল দিতে হিমশিম খেতে হয় সরকারকে। 16 বছরে গড়ে ওঠা নানা বৈষম্যের বিরুদ্ধে 300-র বেশি আন্দোলন হয় ইউনূস সরকারের 1 বছরে। একই সাথে গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও মব ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে তৈরি হয় প্রশ্ন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের প্রতি দেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটা একটা নিরাপদ বাংলাদেশের ছিল, সেটা জনজীবনের স্বস্তির একটা প্রত্যাশা ছিল, নিরাপত্তার একটা প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখছি গত 1 বছরে এই বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হয়নি। যেই সমস্ত দেশে বিদ্রোহ এই ধরনের গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, ওর পরে অনেক দিন ধরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে, স্টেবিলাইজ হইতে সময় নেয়, খুব রিভেঞ্জ কিলিং হয়। গত 1 বছরে আমরা স্টেবিলিটি আনতে পেরেছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের দাবি, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত ট্যারিফ কমানো সরকারের বড় সাফল্য। তার দাবি, জুলাই গণহত্যার বিচারও বেড়েছে গতি, যদিও আছে ভিন্ন মত। রোজায় খাদ্যদ্রব্য থেকে বলতে অন্যান্য সব কিছুর দাম কমেছে, বাড়েনি। যে ইকোনমি আমাদেরকে রেখে গেছে, এটা তো ভয়াবহ একটা বড় রকমের একটা ভূমিকম্প। একটা রিক্টার স্কেলে 8 যদি ভূমিকম্প হয়, ওইখানে কিছু থাকে না একটা দেশের। সেটাকে নিয়ে এই দেশটাকে একটা লাইনে আনা এবং এখন গ্রোথের দিকে আনা, এটা তো আনবিলিভেবল একটা কাজ। জুলাই আগস্টে শহীদ হয়েছেন, যাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে, যাদেরকে গ্রাইভাসলি ইনজুর করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ট্রায়াল হবে, প্রত্যেকটা ক্ষেত্রে যতদিন লাগুক। কিন্তু ট্রায়ালটা খুব গতি পেয়েছে, আমি বলবো যে, এবং শেখ হাসিনাকেও আমরা আনতে বদ্ধ করিব। সত্যিকার অর্থে কোনো বিচার করা এই অল্প কদিন তো প্রায় অসম্ভব আমার কাছে মনে হয় না আপনি কিছু করতে পারেন। এমনকি মামলাগুলো যে সঠিকভাবে আপনি উত্থাপন করবেন, এটা কঠিন। ফলে সেদিক থেকে আমরা আসলে খুব একটা কিছু পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি ব্যস্ততা ছিল রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য তৈরি করা। সংস্কারের রূপরেখা বা জুলাই সনদ তৈরিতে প্রায় অর্ধশত বৈঠক হয়েছে দলগুলোর সাথে। তারপরও কাঙ্ক্ষিত সংস্কারে সরকারের অগ্রগতি নিয়ে প্রশ্ন আছে নানা মহলের। আমাদের দেশ গঠনের যে একটা দীর্ঘস্থায়ী একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলবার যেই গুরু দায়িত্বটা এই সরকারের ছিল, সেই সরকার সেখানে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী নানান সংকট নিজেরা মোকাবেলা না করে ছাত্রদের দিয়ে মোকাবেলা করেছে। এগুলো করার মধ্য দিয়ে ছাত্রদের যে ঐক্যটা, সেই ঐক্যটা নষ্ট করা হয়েছে। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণায় ভোট নিয়েও সংশয় কেটেছে অনেকটা। গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের জন্য খুবই ক্রুশিয়াল কাজগুলো হয়েছে। আমরা ইলেকশনের কাজটা খুব দ্রুত করেছি। তবে সমাজচিন্তক ফরহাদ মজহারের মতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সঠিক পথেই হাঁটেনি সরকার। জনগণ তো শুধু নির্বাচনের জন্য তো জীবন দেয়নি, তারা একটা রাষ্ট্র চেয়েছে। একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছে, এটাকে বলে প্রোক্লেমেশন। ফলে আমরা যে প্রোক্লেমেশনটা দেখলাম, এটা তো প্রোক্লেমেশন না, এর কোনো উপযোগিতা নেই।
মানে এর কোনো আইনি ভিত্তিও নেই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নেই। আপনি তো শপথ নিয়েছেন সংবিধানকে রক্ষা করবেন বলে। সংবিধানকে রক্ষা করার মানে হলো পুরো ব্যবস্থাকে আপনি টিকিয়ে রেখেছেন। তো এখান থেকে সত্যিকার অর্থে আমার 8 তারিখে যখন এই শপথটা নেওয়া হলো, তখন থেকে আমি বলেছি যে এটা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে রোজার আগেই সমাপ্তি ঘটতে পারে ইউনূস সরকারের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 12 দলীয় জোট ও সমমনা কয়েকটি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। 12 দলীয় জোট ছাড়াও এলডিপি, লেবার পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নেন। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে বৈঠকে তারেক রহমান আশা প্রকাশ করেন বলে জানিয়েছেন নেতারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। অপর এক অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার তাগিদ দেন তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল, যে সে ফাঁদে আর পা দেবে না দেশের মানুষ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ জীবন দিয়েছে। দেশবাসী গর্ব করতে পারে এমন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালে বিশৃঙ্খলা তৈরি করতে পারে জানিয়ে ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতনী সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘোরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল। সে ফাঁদে আর পা দেবে না দেশের মানুষ। একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম দেখি আরো আছে। তো এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা অষ্টমবারের মতো ভাঙনের মুখে জাতীয় পার্টি। আগামীকাল গুলশানের একটি কনভেনশন হলে 10ম জাতীয় সম্মেলন ডেকেছেন জিএম কাদেরের বিরোধী অংশ। একে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে এতে সরকারের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। আদালতের আদেশ অনুযায়ী সম্মেলন ডাকার এখতিয়ার এখনো জাপা চেয়ারম্যান জিএম কাদেরের। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নির্বাচন এলেই ভাঙনের সুর ওঠে জাতীয় পার্টিতে। সেই ধারাবাহিকতায় আবারও ভাঙছে দলটি। এর আগে 7 বার ভেঙেছে
হুসেন মোহাম্মদ এরশাদের গড়া এই দল। দলের 10ম জাতীয় সম্মেলন নিয়ে চেয়ারম্যান জিএম কাদেরের সাথে বিরোধ তৈরি হয় সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ শীর্ষ পর্যায়ের নেতাদের। জ্যেষ্ঠ নেতারা পাল্টা সম্মেলনের ঘোষণা দিলে তাদের বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত 30 জুলাই জাপা চেয়ারম্যান জিএম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এর মধ্যেই শনিবার সম্মেলন করতে যাচ্ছে জিএম কাদেরের বিরোধী ওই অংশটি। নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষায় অতি দ্রুত জাতীয় কাউন্সিলের অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে 9 আগস্ট। এইবারে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনে আমরা জাতীয় পার্টিকে নিয়ে মানুষের কাছে থাকবো। শুক্রবার সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, সম্মেলন ডাকার পুরো প্রক্রিয়াই বেআইনি ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি। যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি। তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। এদিকে দুপুরে গুলশানে জাতীয় সম্মেলন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সিনিয়র নেতারা বলেন, দলের সামগ্রিক ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই এই সম্মেলন। আদেশে জুন ছিল সম্মেলনের ডেট, সেই 28 জুনের সম্মেলনটা আমরা 9 তারিখে করেছি। এখানে 9 তারিখের মধ্যে করবো ছিল। যে ক্যান্ডিডেটে থাকবে তাকেই তো সে বের করে দেবে, প্রাথমিক সদস্য পদ দিয়ে বের করে দেবে। সেই জন্য তার উপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। ওনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, উনি করে যেতে পারবেন, উনি করে যাচ্ছেন, কেন যাচ্ছেন, প্রশ্নটা আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এমনিতেই টালমাটাল জাতীয় পার্টি। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ অবস্থায় ভাঙন দলকে আরও বিপদের মুখে ফেলবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। পেশাদারিত্বই যেন কালো হয়ে দাঁড়ালো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জন্য। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় বৃহস্পতিবার প্রকাশ্যে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় কুপিয়ে হত্যা করা হয় তরুণ এই সাংবাদিককে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাসন থানায় 20-25 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তের সিসিটিভির দৃশ্য এটি। জানা যায়, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের এই সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই চক্রটির অন্যতম নারী সদস্য গোলাপি ভুক্তভোগীদের হানি ট্র্যাপে ফেলে সর্বস্ব ছিনিয়ে নিত। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সেই ভিডিও ডিলিট না করায় তুহিনের পথরোধ করে গোলাপি প্রথম তাকে আঘাত করে। পরে সন্ত্রাসী এই গ্রুপের অন্য সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে 40 সেকেন্ডের মধ্যে তুহিনের হত্যা নিশ্চিত করে। এ সময় আশপাশের কলকারখানার ছুটির সময় হওয়ায় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। তবে তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। স্থানীয়রা জানান, এই চক্র চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি ছিনতাই করে আসছিল। একটা মানুষ এইভাবে খুবায় না, একটা ডেনা কেটে ফালতি, হাত কেটে ফালতি, বাচ্চা থাকতো, দেখতাম 2টা বাচ্চা আমার ছোট ছোট, এহলো বুঝে না। ওর মায় কান্দে, বাচ্চাই কয় বাবা, আমার বাবা কই, পরে আমি করলে ওই সান্ত্বনা দিই। ওরা বুঝে না যে বাচ্চা মারা গেছে। যারা এই কাজগুলো করছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এরই মধ্যে কয়েকজন আসামিকে শনাক্ত করেছে পুলিশ। 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা
ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তিনি 2 সন্তানের বাবা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক তুহিনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর বাদ-জুমা চান্দনা চৌরাস্তায় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শেষে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। বলেন, ঘটনার 17 ঘণ্টা পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজে আসামিদের স্পষ্ট দেখার পরও তাদের গ্রেফতার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। পরে নিহত তুহিনকে ময়মনসিংহে ফুলবাড়িয়ায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ডেঙ্গুতে গত 24 ঘণ্টায় নতুন করে 190 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে 2025 সালে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,410 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর বাইরে গেলে সাথে রাখেন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। দেশে ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আব্দুল কাদের বলেন, জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, কিন্তু ছাত্র শিবির সর্বপ্রথম গোপনে হলে ছাত্র রাজনীতির সূচনা করে। পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের কমিটি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় ছাত্র দলের কমিটির ঘোষণার মাধ্যমে ক্যাম্পাসে সেই আগের ধারার রাজনীতি, ছাত্র রাজনীতি ফিরে গেছে। এ অবস্থায় হলগুলোতে আবার গণরুম, গেস্ট রুমে নিপীড়নমূলক সংস্কৃতি ফিরে আসবে বলে শঙ্কা প্রকাশ করছেন তিনি। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজধানীর অঞ্চলে 34তম আঞ্চলিক পরিষদ অধিবেশন শুরু হয়েছে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে 2 দিন ব্যাপী এই অধিবেশনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম। অনুষ্ঠানটি গার্ল গাইডস সদস্যদের নেতৃত্ব বিকাশ ও ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামীকাল শনিবার অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা প্রশাসক এবং সংগঠনের রাজধানী অঞ্চলের উপদেষ্টা তানভীর আহমেদ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। একই বাজারে একটি পণ্যের দামের ফারাক যেন আকাশ পাতাল। পাইকারি বাজার থেকে কেনা 1 কেজি আদা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা বেশি দরে। একই অবস্থা প্রায় সব পণ্যের। দাম বাড়ার পেছনে বরাবরের মতো একই অজুহাত, বৃষ্টি, বর্ষা। তবে তা মানতে নারাজ ক্রেতারা। অভিযোগ, দাম নিয়ন্ত্রণে নেই সরকারের সরাসরি হস্তক্ষেপ, যা আছে কেবল লোক দেখানো। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। পাইকারি থাই চলে হলো 205 টাকা, আর যেটা চিকন চায়না জিরা আদা এটা চলে 180 টাকা। 240 বেশি, আর ওটা 220ও বেশি, 30ও বেশি, ঠিক নেই। মাত্র 10 গজের দূরত্বে এই পণ্যটির দামের তারতম্য 40 থেকে 50 টাকা। আদার মূল্য ধারাবাহিকভাবে বাড়ছেই। কারণ জানতে চাইলে ব্যবসায়ীদের একটাই কথা, আমদানি কম। গত সপ্তাহে হলো আপনার ওইটা ছিল 180 টাকা, 90 টাকা ছিল, আর এইটা ছিল হলো আপনার 130-40 টাকা ছিল। চায়নাটা বন্ধ হয়ে গেছে তো এটা খুব কম আসে, বুঝছেন।
আদার যে পরিমাণ চাহিদা এই পরিমাণ আসতেছে না। ডালের দামও বেড়েছে। পাইকারি বাজারে বড় মসুরের ডাল 90 টাকা এবং দেশি 120 টাকা কেজি। এখানেও খুচরা বাজারের থেকে অন্তত 20 থেকে 30 টাকা বেশি। ওই যে মোটা ডিম আছে 90 টাকা করে, চাউল আমাদের থেকে কিনে নিয়েছে 140। তাহলে আপনার প্রতি সপ্তাহে না 10 টাকা কেজিতে 10 টাকা 15 টাকা করে বাড়তে হচ্ছে, বাড়তে এখন 160 টাকা আছে। এতে আপনার 156 টাকা আমাদের কিনা পড়ে, আমরা লাগাইছি 160 টাকা, কিন্তু আমরা 170 টাকা 160 টাকা বিক্রি করলে আমাদের লস। আটার দাম বাড়বে, চা পাতার দাম বাড়ছে, মসলার দাম বেশি, চা পাতা কেজিতে 80 টাকা বাড়ছে। তবে আলু মিলছে বেশ সস্তায়। দাম বেড়ে থমকে আছে পেঁয়াজের। পাইকাররা বলছেন বছরের শেষ পর্যন্ত আর পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। এবারকার পর্যাপ্ত পরিমাণ আলু আছে। গত বছর অনেকে লাভ করছে পার্টিরা, গত বছর কিন্তু কৃষক করতে পারে না। এবারকার কৃষকেরা কৃষককে ধরা, এই বছরটা পুরোই কম দাম থাকবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কৃষকের হাতে ঋণ দেবার পরামর্শ ক্রেতাদের। এই যে লোন দিচ্ছে কৃষককে, বলে যে লোন দেই, আমি বিভিন্ন ব্যাংকে ঘুরে দেখেছি, এরা এনজিও কে লোন দেয় 5%, বাংলাদেশ ব্যাংক, আর এরা এই ব্যাংকে দেয় 10%, আর এনজিওরা নেয় 30%। সরাসরি কৃষক পর্যায়ে যদি প্রত্যেকটা ব্যাংকে, এটা তো বাংলাদেশ ব্যাংকের একটা আছে, এটা কৃষক পর্যায়ে যদি এই লোনটা দেয়, কৃষকেরা উপকৃত হলে সব জিনিস সস্তা হবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের ঝিকরগাছা চৌগাছায় শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। জুলাই শহীদ জাবিরা আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং 500 শয্যার আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিকরগাছা পৌরসভার BM হাই স্কুলের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর 2 আসনের জামায়াত মনোনীত MP প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরের ঝিকরগাছা পৌরসভার BM হাই স্কুলে বিনামূল্যে চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী রোগীরা। জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় চালু হওয়া মেডিকেল এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে যশোর 2 আসনের জামায়াত মনোনীত MP প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ বলেন, সেবাদানের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। সার্বিক সহযোগিতার জন্য 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। যদিও আমরা 1টা পর্যন্ত রেজিস্ট্রেশন, কিন্তু যারাই 1টা পর্যন্ত থাকবেন তাদেরকে আমরা দেখে দেবো। এখানে মহিলা ডাক্তার আছেন, অনেক সময় মহিলা ডাক্তার পাওয়া যায় না। আমাদের সাধ্যমতো আমরা এখানে ওষুধ দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারে স্কয়ার ফার্মাসিউটিক্যাল আমাদেরকে সাহায্য করছে এবং সর্বোপরি আমি আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনাদের এই সম্পূর্ণ আজকে প্রায় 39 জন ওখান থেকে ডাক্তার এবং নার্স এবং আদার মেডিকেল ওনারা আসছেন। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের 39 জন অভিজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ বিনা খরচে এখানে চোখ, মেডিসিন, গাইনি, শিশু ও দাঁতের চিকিৎসা দিচ্ছেন। চক্ষু রোগীদের দেয়া হচ্ছে ফ্রি চশমা, পাশাপাশি রোগীদের ওষুধও দেয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, যে এরকম কোনো উপকার আমরা কোনো সময়ের জন্য পাইনি, এখন এই জন্য আসছি। প্রতি মাসে এলাকার লোকজন উপকার পান। আমাদের এলাকা ধরতে আমার ডাক্তার নেওয়া থাকুক ফি 500-700 টাকা ফি দিয়ে আমরা দেখাবার সুযোগ আমাদের হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন চক্ষু প্রকল্পের AGM রবিউল হক, ঝিকরগাছা ABM হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি আবিদুর রহমান। উদ্বোধনের দিনেই প্রায় 2500 মানুষ চিকিৎসা নিয়েছেন এই মেডিকেল ক্যাম্পে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনে গাজা সিটি পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। যুদ্ধ শেষ করতে 5টি নীতিও গ্রহণ করেছে মন্ত্রিসভা। এতে গাজা সিটিতে স্থল অভিযান আরও জোরদার করবে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের এমন সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নেতানিয়াহু প্রশাসনের দখল পরিকল্পনা বিরোধিতা করেছে ইসরায়েলের বিরোধী দলও। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। টানা 2 বছরেরও বেশি সময় আগ্রাসনের পর এবার ফিলিস্তিনের নিজ ভূমি গাজা পুরোপুরি দখলের নেশায় ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে উপত্যকার বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি সেনারা। গাজা সিটি দখলের নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনা ও যুদ্ধ শেষ করতে 5টি নীতি অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা, যা মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে। এর আওতায় যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার সকল প্রস্তুতি নেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালাবে ইহুদি সেনারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষে অঞ্চলটির নিয়ন্ত্রণ বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। এদিকে গাজা দখলের এই পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে সমর্থন করেছেন। ইসরায়েলের গাজা দখলের সম্ভাব্য পরিকল্পনায় বাধা দেবেন না তিনি। তবে গাজা দখলের এই পরিকল্পনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেন, ইসরায়েলের এমন সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুর গাজা দখলের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজা দখলে নেয়ার পরিকল্পনার নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আশিকুর রহমান, এটিএন বাংলা। রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলাবুগা কারখানায় বিপুল পরিমাণে তৈরি হচ্ছে ইরানি নকশার শাহেদ ড্রোন। কারখানাটি এখন রাশিয়ার অন্যতম বড় ড্রোন উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ড্রোনের প্রায় সব যন্ত্রাংশই এখন রাশিয়ায় তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্পের সিইও। বিশ্লেষকদের মতে আগে এসব ড্রোনই ইরান থেকে আনা হলেও এখন 90% রাশিয়ায় তৈরি হয়। আলাবুগা কারখানার পরিসর প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে রাশিয়া এখন নিজেই উন্নত ড্রোন রপ্তানির চিন্তা করছে। এতে ইরান আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ায় মস্কো তেহরান সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করছেন পশ্চিমা গোয়েন্দারা। এর আগে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলেও রাশিয়া কোনো প্রতিবাদ না জানানোয় ক্ষোভ জানায় তেহরান। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র এবং বোয়িং বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সফরও বাতিল করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সফরে গিয়ে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ধরনের সমরাস্ত্র কেনার ঘোষণা দেওয়ার কথা ছিল। তবে এর আগে যুক্তরাষ্ট্র ভারতের ওপর 50% শুল্ক বসানোর ঘোষণা দেয়। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে নয়াদিল্লির এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা দপ্তর বলছে, মার্কিন শুল্ক ও দুই দেশের সম্পর্ক ইতিবাচক করতে যদি নতুন কোনো নির্দেশনা আসে তবেই এ ব্যাপারে আগ্রহ দেখাবে ভারত। জমে উঠেছে ঝালকাঠির নৌকার হাট। বর্ষায় চাহিদা বেড়ে যাওয়ায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দূর দূরান্ত থেকেও ব্যবসায়ীরা আসছেন নৌকা কিনতে। প্রতি বছর কয়েক কোটি টাকার নৌকা কেনা বেচা হয় এই হাটে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কেবল খালের পানিতে নয়, রাস্তার দুপাশ জুড়ে সারি সারি নৌকার সমারোহ। ক্রেতা বিক্রেতা সমাগমে মুখর 200 বছরের পুরনো ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর নৌকার হাট। শুধু স্থানীয়রাই নন, আশপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও এই হাটে আসেন নৌকা বিক্রি করতে। সোম ও শুক্র সপ্তাহে 2 দিন বসে এই হাট। প্রতি হাটবারে বিক্রি হয় 3 থেকে 350 নৌকা। বর্ষা থেকে শীত মৌসুমের আগ পর্যন্ত দেশের এই অঞ্চলের চারদিকে পানি থাকায় নৌকাই হয়ে ওঠে একমাত্র বাহন। ক্রেতারা জানান, এবছর নৌকার দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা জানান, খুব কম লাভেই তারা বিক্রি করেন নৌকা। আকার ভেদে এক একটি নৌকা বানাতে খরচ হয় 2.5 থেকে 5,500 টাকা।
আর বিক্রি 3.5 থেকে 6,000 টাকা। শাকসবজি, পেয়ারা, আমরা পাড়া এবং বিক্রি করার জন্য নৌকা আমাদের দরকার। এই হাট থেকে নৌকা ক্রয় করি। এখানকার নৌকা মানসম্মত এবং সুলভ মূল্যে পাওয়া যায়। অনেক নৌকা আছে কিন্তু দামও বেশি, ক্রেতা বেশি। অর্ডার দিয়ে বানাই আনি, কিন্তু এবার একটু খরচা বেশি বিদায় নৌকার দাম একটু বেশি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসে বিশেষ করে নৌকা বিক্রি হয় এবং এখানে নৌকা পাওয়া যায় 3,000 টাকা থেকে আপনার 8,000 টাকা পর্যন্ত নৌকা পাওয়া যায়। নদ নদী খাল বিলে ঘেরা এই অঞ্চলের অধিকাংশ পরিবারের নৌকা তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত। তাদের সরকারি ঋণ সহ প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস ঝালকাঠি বিসিকের। নৌকা তৈরির কার্যক্রমে যারা জড়িত এই কারিগরদেরকে বিসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। প্রতি বছর জ্যৈষ্ঠ থেকে আশ্বিন 5 মাসে প্রায় 3 কোটি টাকার নৌকা বেচাকেনা হয় ঐতিহ্যবাহী আটঘর হাটে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। তৃষ্ণা রানীর হ্যাট্রিকে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ভিয়েনতিয়েনমেনের লাউস ন্যাশনাল স্টেডিয়ামে 20 মিনিটে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা। 33 মিনিটে অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। এর ঠিক 3 মিনিট পর আবার মার্ডির কর্নারে গোল করেন নবীরন খাতুন। প্রথমার্ধে যোগ করার সময়ে আলতো শটে জালে জড়িয়ে স্কোর 4-0 করেন তৃষ্ণা রানী। 57 মিনিটে পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল। নিজের দ্বিতীয় ও দলের 10ম গোল আদায় করে নেন তৃষ্ণা। 73 মিনিটে সাগরিকা আর 82 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। রেফারির শেষ বাঁশি বাজার আগে 8ম গোলটি মুরগির। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চাঁদপুরের ফুটবল বিস্ময় বালক সোহানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে মতলবের 5.5 নিতেই পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তায় এবং উপহার সামগ্রী তুলে দেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, সোহানের পড়াশোনা, খেলাধুলা ও পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। রিপোর্ট এসএম আশরাফের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল নিয়ে সোহানের এমন কারিকুরির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তার এমন প্রতিভায় মুগ্ধ হয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সোহানের পরিবারের কাছে আসেন আমিনুল। তারেক রহমানের পাঠানো উপহার এবং নগদ 1 লক্ষ টাকা তুলে দেন তাকে। দায়িত্ব নেন ভরণ পোষণের। ওর পায়ে বল কন্ট্রোলিং আমরা দেখেছি। এই ধরনের ট্যালেন্টেড ফুটবলার খুব কম জন্মায়। আমি মনে করি যে এই সোহান যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে, আমাদের দায়িত্ব হচ্ছে এই সোহানকে আরো সুসংগঠিত করে ভবিষ্যতে যাতে সোহান বাংলাদেশ দলে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে এবং এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। 5.5 বছরের এই ফুটবল প্রতিভার পড়াশোনা এবং খেলাধুলার জন্য প্রতি মাসে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ারও ঘোষণা দেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। এ সময় পরিবারটি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি মনে করি আমার এই দেশ জন্ম নেওয়ার এক সাধ্য, এটা আমি মনে করি। আর তারেক রহমানের আমি ধন্যবাদ জানাই, কারণ আমার মতন একজন নিরীহ মানুষের নজর রাখছে। সোহানের বাবার পেশায় একজন সাইকেল মিস্ত্রি। ছেলেকে ফুটবল খেলা তিনি নিজেই শেখান, কিন্তু আর্থিক অনটনে সংসার চালানো নিয়েই তিনি হিমশিম খাচ্ছিলেন। তাই এই ধরনের উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী। এসএম আশরাফ, এটিএন বাংলা।
তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিভাগীয় রোলার স্কেটিং টুর্নামেন্ট। রাজধানী ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতায় 9টি গ্রুপে 4 থেকে 15 বছরের মধ্যে 118 জন খেলোয়াড় অংশ নেন। বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডাক্তার ইসমত আরা হায়দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলি উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদে চূড়ান্ত খসড়া পাঠানো হবে, জানালেন আলী রিয়াজ। আগামী সপ্তাহে সব পক্ষের সঙ্গে আলোচনার পর স্বাক্ষর। শত আন্দোলন, ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ সামলে বৎসর পূর্ণ করল ইউনূস সরকার। সাফল্যের পাল্লায় ভারী, দাবি নীতি নির্ধারকদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি। সুষ্ঠু নির্বাচনী পারে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমমনা দলের নেতাদের সাথে বৈঠকে তারেক রহমান। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। আগামীকাল 10ম জাতীয় সম্মেলন ডেকেছেন GM কাদের বিরোধীরা। সরকারের ইন্ধন রয়েছে, দাবি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এবং পেশাদারিত্বে কাল হয়ে দাঁড়ালো গাজীপুরের সাংবাদিক তুহিনের। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, 20-25 জনকে আসামি করে মামলা, বিচারের দাবিতে বিক্ষোভ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।